2-3 দিনের মধ্যে কমে আসবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস। আগাম বন্যার সম্ভাবনা নেই, পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামে পানিবন্দী 4.5 লাখ মানুষ। বান্দরবানে আশ্রয় কেন্দ্রে 5,000, উজানের ঢলে সিলেট বিভাগে বন্যার অবনতি। বৃষ্টির প্রভাব নিত্যপণ্যের বাজারে, বেড়েছে কাঁচামরিচ, সবজি, মাছের দাম। পরিবহন ব্যয় বাড়ার অজুহাত বিক্রেতাদের। এবং শেষ 4-এ ওঠা লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে স্পেন বেলজিয়াম। জয়ী দল খেলবে উড়ন্ত ফ্রান্সের বিরুদ্ধে। স্বাগত দুপুরের বুলেটিনে, আমি তানিয়া হারুন এবং আমি শামীম মাহবুব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশ জুড়ে প্রায় 5 দিন ধরে যে বৃষ্টি চলছে তা আজ শুক্রবারও চলতে পারে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে 5টি নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। তবে হাওরে পানি বাড়লেও প্রাক মৌসুম বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অস্বস্তিকর টানা গরমের পর বৃষ্টি শুরু হলে কিছুটা স্বস্তি মিলেছিল জনজীবনে। তবে টানা বৃষ্টি এখন নতুন ভোগান্তি। দেশ জুড়ে প্রায় 5 দিন ধরে চলছে বর্ষা। গত 3 দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 24 ঘন্টায় শুধু পতেঙ্গাতেই রেকর্ড 211 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীতেও বিভিন্ন এলাকাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিসগামী মানুষের দুর্ভোগ কিছুটা কম হলেও যারা সাপ্তাহিক বাজারে গেছেন তারা পড়েছেন দুর্ভোগে। এই সমান পানি হয়ে যায়, এখানে আর কোনো আমাদের কোনো নামার আর কোনো গতি নাই। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই পানিগুলো সব সময় জমে, সাধারণ বৃষ্টি হলেই পানি জমে যায়। বাথরুম তো সব এখন তলাই গেছে, আমরা বাথরুম করতে পারি না। ওই হোলা বানের পলিতে করে বাথরুম করাইয়া পরে এই হালাইয়ে দেই। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় আছে দেশ জুড়ে। আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে 2-1 দিনের ভেতরেই পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা কমেছে, তবে আবার খুলনা ডিভিশন, তারপরে রাজশাহী, রংপুর এদিকে বৃষ্টি গত 2 দিনে বেড়েছে। সামনের 24 ঘন্টাতে বৃষ্টি আরও কমবে, তবে একবারে আহামরি ওইভাবে কমবে না। আমরা আশা করছি যে এখনও ধরেন নেক্সট 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বৃষ্টি অনেকটা কমে আসবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী কয়েকদিনের বন্যা পরিস্থিতির মূলত বৃষ্টির ধরনের উপর নির্ভর করবে। বৃহস্পতিবারের তুলনায় পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। গতকাল 6টি নদীর পানি বিপদসীমার উপরে ছিল, আজ তা কমে 5টিতে নেমেছে। বর্তমানে 5টা নদীর 9টা স্টেশন বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো মূলত আমাদের বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী, সে সাথে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা। মনুখোয়াই নদী বর্তমানে বিপদসীমার উপর অবস্থান করছে। এছাড়াও কুশিয়ারা নদী 2টা পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। বন্যা পরিস্থিতি হয়তো অব্যাহত থাকবে, কিন্তু খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর নেই। দেশের 127টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে 79টিতে নদ নদীর পানি বেড়েছে, 43টিতে কমেছে এবং 5টিতে অপরিবর্তিত রয়েছে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। গত 20 বছরে এমন বৃষ্টি দেখেনি চট্টগ্রামের মানুষ। শহরে জলাবদ্ধতা, গ্রামে বন্যা। 5 দিনের রেকর্ড বৃষ্টিতে দুর্ভোগের চূড়ান্ত সীমায় চট্টগ্রাম। নগরে দুর্ভোগ কিছুটা কমলেও দক্ষিণ চট্টগ্রামের 4.5 লাখ মানুষ পানিবন্দী। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। শহরের পর এবার পানিতে ডুবে আছে চট্টগ্রামের অসংখ্য গ্রাম। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে মানবেতর জীবন পার করছেন এখানকার প্রায় 4.5 লাখ মানুষ। দক্ষিণের 5 উপজেলায় বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। অনেক জায়গায় মূল সড়কে পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষ। জেলা প্রশাসন বলছে দুর্গতদের সহায়তায় যতটুকু সম্ভব সব চেষ্টাই করছে তারা। এরই মধ্যে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। 70%
সাতকানিয়ার অংশ পানির নিচে চলে গিয়েছে। পানিবন্দী মানুষকে কিভাবে নিরাপদে নিয়ে আসা যায় সেই কার্যক্রম আমরা করে যাচ্ছি। সকল সরকারি কর্মকর্তা যারা আমাদের অধীনে আছে তাদের সকলের সরকারি যে বন্ধের দিনের যে ছুটি সেগুলো বাতিল ঘোষণা করেছি। এদিকে অতিবৃষ্টিতে জনদুর্ভোগ কমাতে সব সেবা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করেছেন সিটি মেয়র। সংকট উত্তরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীর পাশে আছি, থাকব এবং যে কোনো ব্যাপারে যে কোনো দুর্ভোগে আমরা তাদের এই দুর্ভোগ লাঘবের জন্য সর্বাত্মকভাবে একসাথে মিলে সেটা মিনিমাইজ করব এবং কাজ করব এবং সবাই মিলেই এই চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা মুক্ত একটি নগরীতে আমরা পরিণত করব। চট্টগ্রামে গত 20 বছরে এমন বৃষ্টি আর হয়নি উল্লেখ করে জলাবদ্ধ মুক্ত নগর গড়তে মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা বান্দরবান। লামায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। আশ্রয় কেন্দ্রে আছেন 5,000-এর বেশি মানুষ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকা। কোথাও সড়ক পানির নিচে, কোথাও আবার পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ মোট 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্যোগের ঝুঁকি বাড়তে থাকায় বান্দরবানে খোলা হয়েছে 220টি আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত 5,000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও বিশুদ্ধ পানির সংকট সহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। আমরা সবাই রাতে এখানে চলে আসছিলাম, আসার পরে প্রশাসন থেকে আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানির অভাব বেশি দেখা গেছে, আর ধরতে গেলে আমরা বাসা থেকে কোনো কিছু বের করতে না পারার কারণে অনেক কষ্টে আছি। আমরা খুব কষ্টে আছি, এখন অনেকের থাকার জায়গা নেই এবং খাবারেরও অনেক সংকট আছে। বন্যার কারণে হচ্ছে যে আমরা ঠিক একই রকম ভাবে আশ্রয় কেন্দ্রের মধ্যে এসে আশ্রয় নিয়েছিলাম। কিছু বাইর করছি, কিছু বাইর করতে পারি না, বিদ্যা আছে নষ্ট হয়ে গেছে, গোস মাংস সব নষ্ট হয়ে গেছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং দুর্ভোগ কমাতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন। 7টি উপজেলা নির্বাহী অফিসাররা তাদের নেতৃত্ব যে দপ্তরগুলি আছে, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আছেন, বাহিনী সদস্যরা আছেন, ফায়ার সার্ভিস আছে, স্থানীয় গণ্যমান্য এবং জনপ্রতিনিধিরা আছেন, এখানে আপনার হেডম্যান কারবারিরা আছেন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগের মোকাবিলা আমরা চেষ্টা করছি। গত 1 দশকে জেলাটিতে পাহাড় ধসে 110 জনের মৃত্যু হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার লাখো মানুষ। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরীতে বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে। নদীর তীর ও বেড়িবাঁধ ভাঙনে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। অনেক পরিবার আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা ও আশ্রয় কেন্দ্রে। বাতাসের কারণে, বৃষ্টির কারণে আমরা বাড়িতে নাই গিয়ে বাচ্চা কলেরা আশ্রয় কেন্দ্র তাই গিয়ে আজ বলো গাতুয়ারি না দুসিয়াটা কিছু নাই, এক কালা কালা পানি আজ করে হড়া গরসল হড়া কি হড় হন্যের জ্বর বৃষ্টির বন্যার পানি গদুয়ার ভাঙি গিয়ে তার সাথে আমরা আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় যেতেছি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। বিশুদ্ধ পানির সংকট, রান্না করা খাবারের অভাব এবং স্যানিটেশন সমস্যায় বাড়ছে ভোগান্তি। গবাদি পশু রাখার জায়গা না থাকায় অনেকেই সেগুলো রাস্তার ওপর বা উঁচু স্থানে বেঁধে রেখেছেন। পানিবন্দী হওয়ায় অধিকাংশ পরিবারের রান্নাবান্নাও প্রায় বন্ধ হয়ে গেছে। আজকে সারাদিন খাই নাই আমরা, রাত্রে পানি উঠে গেছে, চুলোর মধ্যে আগুন ধরাতে পারিনি। পরিস্থিতি বেশি খারাপ।
বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের সকলের জন্য আমরা চেষ্টা করছি ত্রাণের ব্যবস্থা করা, বিশেষত শুকনো খাবারের ব্যবস্থা করা। কারণ রান্না করা বা এই ধরনের জিনিসগুলো প্রসেস করা এই অবস্থা একটু মুশকিল হয়ে যাচ্ছে, এবং চেষ্টা করছি যেন সকল দুস্থ লোকজন, বন্যা আটকে পড়া লোকজন যেন ত্রাণের ব্যবস্থা হয়। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সহায়তা এখনও অপ্রতুল্য। নদীর পানি না কমলে এবং ভাঙন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বৈরী আবহাওয়ার আরো খবরাখবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী FM সুমন। সুমন, কক্সবাজারে নতুন করে পাহাড় ধসের শঙ্কা আছে কিনা জানাবেন, সেই সাথে জানাবেন নিম্নাঞ্চলের কি অবস্থা দেখছেন। ইতোমধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজারে আমরা দেখেছি অজোর বৃষ্টির ফলে কয়েকদিনের যে টানা বর্ষণ, এটির ফলে আমরা দেখেছি জেলায় আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাতামুহুরী নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথাও কোথাও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে নিম্নাঞ্চলের বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখেছি জেলার বিভিন্ন উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। পাহাড় ধসের কথা যদি বলি, পাহাড় ধস আসলে নতুন করে আজকে পাহাড় ধসের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু গতকালকে আমরা দেখেছি পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে এবং জেলায় কিন্তু টানা কয়েকদিনে আমরা দেখেছি বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে পাহাড় ধসে। আমি এখন আপনাকে যে দৃশ্যটি দেখাচ্ছি, এটি হচ্ছে বড়ইতলী ইউনিয়ন। বড়ইতলী ইউনিয়নের এই যে আপনি পানি দেখছেন, বানের পানি, এই বানের পানিতে আজকে সকালে একটি পরিবার আশ্রয় কেন্দ্রে, রসুলাবাদ নামক এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এখানেই নৌকাডুবি হয়। নৌকাডুবিতে 4 জন ছিলেন তারা পরিবারের, 4 জনেই কিছুক্ষণ নিখোঁজ ছিলেন। পরে আব্দুল মালেক নামে ওনার পরিবার, আব্দুল মালেক ওনার স্ত্রী এবং আর 3 সন্তান, অর্থাৎ তার কন্যা সন্তান, তাদেরকে কুলে তুলতে পারলেও একজনকে আসলে তুলতে পারেনি, তিনি পানিতে তলিয়ে যায়। ফলে আমরা দেখেছি সে দীর্ঘক্ষণ নিখোঁজ ছিল। এর নিখোঁজের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে প্রাণপণ চেষ্টা করে, তারাও না পেয়ে পরে ডুবুরি দল, চট্টগ্রাম ডুবুরি দল আনা হয়। চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনার পর এই কিছুক্ষণ নাগাদ ঝর্ণা আক্তার নামের এই কিশোরীকে, 14 বছরের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনি যেভাবে বলছিলেন, আসলে বানের পানি যেভাবে বাড়ছে, যেভাবে ভাঙ্গন তৈরি হয়েছে এই মাতামুহুরী নদী, কিংবা যেভাবে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, এটি আসলে নতুন করে আসলে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। মানুষ বলছে আসলে তারা যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছে তারা ত্রাণ পাচ্ছে, যারা বাড়িতে অর্থাৎ এখনো নিম্নাঞ্চলে বসবাস করছে তাদের রান্নাবান্নায় বেশ ব্যাগ পেতে হচ্ছে, যেহেতু চুলা ডুবে গেছে। এছাড়া আসলে জেলার আমরা দেখেছি বেশ প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি কথা বলছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা পেকুয়ার সঙ্গে, তিনি আমাকে বলেছেন যে পর্যাপ্ত ত্রাণ মজুত আছে, তারা শুকনো খাবার থেকে শুরু করে ত্রাণ দেওয়া কার্যক্রম অব্যাহত রেখেছে। এর আগে আমরা দেখেছি ভাঙ্গন অংশ, অর্থাৎ মাতামুহুরীর যে অংশটির ভাঙ্গন দূরে প্লাবিত হয়েছে, সেখানে আমরা দেখেছি নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের তিনি পরিদর্শন করেছেন এবং তিনি পরিদর্শন করে বান্দরবান নির্বাহী প্রকৌশলী তিনি বলছেন যে অতি দ্রুত জিও ব্যাগ দিয়ে সেটি তারা রক্ষা করবেন। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। তানিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বৈরী আবহাওয়া ইতিমধ্যে কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী FM সুমন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম তলিয়ে গেছে। স্থানীয়রা গবাদি পশু সহ মূল্যবান সম্পদ নিয়ে যে যেখানে পারছেন আশ্রয় নিচ্ছেন। এদিকে মৌলভীবাজারে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25 গ্রাম। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বেড়েই চলেছে। টিলা ধসের আশঙ্কায় 500-র বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। জেলার লস্করপুরের কালীগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রবল স্রোতে নিম্নাঞ্চলে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন বন্যা দুর্গতরা।
জেলার কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যান চলাচল অচল হয়ে পড়েছে। বন্যা এমন অবস্থা করছে যে আমরা বাড়ি ঘুরতে বাইরেতে আমাদের অনেক কষ্ট হইতেছে। ঘরের মধ্যে এত পানি ঢুকছে, উঠানগুলাতে গিয়ে ঘরে ঢুকার মতো না, এমন অবস্থাতে রাস্তাঘাট বোঝা যায় না কোনটা কিভাবে আছে। পানি বাড়ির মধ্যে উঠছে, ঘরের মধ্যে উঠছে, আমরা স্কুটির মধ্যে আসলাম। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় 5 লাখ টাকা, 100 টন চাল ও 1820 প্যাকেট শুকনো খাবার মজুত রয়েছে। এদিকে মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। রাজনগর উজিরপুর এলাকায় মনু নদের ভাঙনে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানি লাগিয়ে আমরা এই থাকতে পারি না, বাসাতে আমরা দোকান দোকানে গিয়ে থাকি। কেমনে আসি কেমনে কি রাস্তাঘাটে থাকি, আমরা ঘরে পানি উঠে আমরা যে কষ্ট দিন কাটারাম। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, মলু ও ধলাই নদীর কোথাও বাঁধ ক্ষতির মুখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ধলাই নদীতে একটা স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আর মনু নদীতে এখনো পর্যন্ত কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা অবজারভেশন রাখছি, যদি কোনো জায়গায় কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের নিম্নাঞ্চলের অনেক সড়ক প্লাবিত হয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি উঠে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাটে পানি উঠলে তো মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা যে আসছি পিছনে আমরা পানি পার হয়ে আসছি, লেগুন আসতে চাচ্ছিল না, তারপর আমরা রিকোয়েস্ট করার পরে এখানে আসছে। বৈরী আবহাওয়া থাকলে পর্যটকবাহী নৌযানগুলোকে হাওরে নৌকা ছেড়ে না যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বন্যা প্রবণতা বা প্লাবনের একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে তারা যেন সতর্কভাবেই তারা মুভ করে বা জেনে বুঝেই যেন আসে সুনামগঞ্জে এই মুহূর্তে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে। টিলা ধসের আশঙ্কায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। একই সাথে জেলার 107টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। সারা দেশের বন্যা পরিস্থিতির কারণে রাজধানীর বাজারে বেড়েছে কাঁচা মরিচের ঝাল। টানা বৃষ্টির প্রভাবে সবজির দাম ঊর্ধ্বমুখী জানালেন বিক্রেতারা। তারা জানান, বৃষ্টিতে বেড়েছে পরিবহন খরচ, একই সঙ্গে পাইকারি বাজারের দাম বৃদ্ধিকেও দায়ী করলেন বিক্রেতারা। দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির উপর জোর দেন ক্রেতারা। রাজধানীর অন্যতম বড় মহাখালী কাঁচা বাজার। ছুটির দিনে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়, তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে বাড়তি দামের চাপে পড়েছেন ক্রেতারা। কাঁচামরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়, অন্য সবজির দামও চড়া। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 280 টাকায়, বেগুন ও বরবটি 80 টাকা, পটল ও করলা 50 থেকে 60 টাকা। হঠাৎ দাম বাড়ার জন্য পাইকারিদের দুষছেন খুচরা বিক্রেতারা। এছাড়া বৃষ্টিতে পরিবহন সংকটের কথাও জানালেন তারা। এরই প্রভাবে দাম বেড়েছে বলে জানান দোকানিরা। এই যে 2 দিন 3 দিন বৃষ্টি হলো, বৃষ্টির কারণে মাল অনেক শর্ট এবং মাল কম। বৃষ্টির কারণে ধরুন মালগুলো একটু কম আসতেছে। গেছে সপ্তাহে আমরা 120 টাকা ডজন বিক্রি করছি, কিন্তু এই সপ্তাহে 120 টাকা বিক্রি করতেছে। ডিম ও মাংসের দামও নাগালের মধ্যে রয়েছে। ফার্মের লাল ডিম প্রতি ডজন 110 টাকায় বিক্রি হচ্ছে, গরুর মাংস 800 টাকা, খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে, আর ব্রয়লার মুরগি 190 টাকা ও লেয়ার মুরগি 370 থেকে 380 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা অভিযোগ করেন, সবজির চড়া দামে নাকাল তারা। বাজার তদারকি বাড়ানোর দাবি তাদের। যেটা ছিল 60 টাকা, এইটা আজকে হয়েছে 90 টাকা। সারা দেশে বৃষ্টি হচ্ছে, এটা একটা কারণ হইতে পারে, এত একটু বেশি আর কি মনে হচ্ছে। আমরা ক্রেতা যেভাবে ওরা বলে আমরা সেভাবেই মেনে নিই। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও পাইকারি দামের প্রভাব ও বৃষ্টিজনিত পরিবহন ব্যয়ের কারণে কাঁচা সবজির বাজারে রয়ে গেছে বাড়তি চাপ। আর সেই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাকেই। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর পাশাপাশি মানিকগঞ্জের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। খুচরা ব্যবসায়ীরা জানান, 10-15 দিন ধরে মুরগি ও মাছের চাহিদা বেড়ে গেছে, সেই হারে সরবরাহ বাড়েনি। এই কারণে দাম কিছুটা বাড়তি। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 70 টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে 120 টাকায়।
গত সপ্তাহের 180 টাকার ব্রয়লার 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। পাশাপাশি 5 টাকা বেড়ে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকায়। মানভেদে চিংড়ির কেজি 600 থেকে 800, পাবদা 300 থেকে 400, বড় আকারের রুই 400 থেকে 450 এবং ট্যাংরা মাছ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে সবজির বাজার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা। বিমানবন্দরে নেমে বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার দ্রুত দেখতে চান বলেও জানান জামায়াত আমির। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বাঁশখালীর বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হন। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কে হবে ফ্রান্সের প্রতিপক্ষ, সেই হিসেব মেলাতে রাতে মাঠে নামছে ইউরোপের সুপার পাওয়ার স্পেন ও ডার্ক হর্স বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু হবে রাত 1টায়। এই ম্যাচে ফেভারিট স্পেন, তবে যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দেয়া বেলজিয়ামও ছেড়ে কথা বলার পাত্র নয়। সব মিলিয়ে জমজমাট একটা লড়াইয়ের আভাস দিচ্ছে আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে স্পেনকে এগিয়ে রাখছে অধিকাংশ ফুটবল বিশ্লেষক। দুর্দান্ত ধারাবাহিকতা, সংগঠিত দলগত ফুটবল এবং শক্তিশালী রক্ষণভাগ তাদের অন্যতম বড় শক্তি। শেষ 16তে পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। অন্যদিকে বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে শেষ 8-এ উঠে এসেছে। ফলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রুডি গার্সিয়ার দল। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন দীর্ঘ সময় ধরে অপরাজিত। ইউরো জয়ের পর বিশ্বকাপেও একই ছন্দ ধরে রেখেছে তারা। বল দখলে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলা, দ্রুত পাসিং এবং সংগঠিত আক্রমণই স্পেনের সবচেয়ে বড় অস্ত্র। একাধিক খেলোয়াড় গোল করার সক্ষমতা রাখায় নির্দিষ্ট কোনো ফুটবলারের উপর তাদের নির্ভর করতে হয় না। অন্যদিকে বেলজিয়ামের ভরসা অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া, রোমেরো লুকাকু এবং চার্লস ডি কেটেলারের মতো ফুটবলাররা। ম্যাচের আগে কোর্তোয়া বলেছেন, স্পেন বর্তমান সময়ে অন্যতম সেরা দল হলেও সুযোগ পেলে তা কাজে লাগাতে পারলেই বেলজিয়াম চমক দেখাতে পারে। স্পেনের আক্রমণ ভাগকে ঠেকানোর পাশাপাশি পাল্টা আক্রমণে নিজেদের সাফল্যের সম্ভাবনা দেখছেন। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্পেন কিছুটা এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে যে কোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয়ের পর বেলজিয়ামও বিশ্বাস করছে স্পেনের অপ্রতিরোধ্য যাত্রায় তারাই হতে পারে সবচেয়ে বড় বাধা। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। মরক্কোকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দিদিয়ে দেশমের শিষ্যরা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেম্বেলে। শেষ পর্যন্ত মরক্কো আর ম্যাচে ফিরতে না পারায় 2-0 গোলের জয় নিয়ে শেষ 4-এর টিকিট কাটে ফ্রান্স। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে রাতে মাঠে নেমেছিল ফ্রান্স এবং মরক্কো। একদিকে এমবাপ্পের কাছে ছিল ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কাছাকাছি যাওয়ার সুযোগ, তো অন্যদিকে আশরাফ হাকিমির সামনে গেল বিশ্বকাপ থেকে সেমিফাইনালে ফ্রান্সের কাছেই বিদায় নেবার প্রতিশোধ নেবার হাতছানি। ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার দেখাতে থাকে ফ্রান্স। একের পর এক অ্যাটাকে দিশেহারা করে তুলে মরক্কোর ডিফেন্সকে। বিপরীতে এমবাপ্পে ডেম্বেলেদের আটকাতে গিয়ে তেমন একটা আক্রমণের ধার দেখাতে পারেনি মরক্কো।
প্রথমার্ধে ফ্রান্স 13 বার মরক্কোর ডিফেন্স ব্রেক করলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের 28 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি অধিনায়ক এমবাপে। দুর্দান্ত এক ড্রাইভে বাপের শট ঠেকিয়ে দেন ইয়াসিন বুনো। এরপর আর গোল না হলে গোল শূন্যতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে অল আউট অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে মরক্কোর ডিফেন্স। ম্যাচের 60 মিনিটে ডি বক্সের বাহির থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি অধিনায়ক। এই গোলে মেসির সাথে এবারের বিশ্বকাপের টপ স্কোরারের তালিকায় সবার উপরে উঠে আসেন এমবাপে। এরপর মাত্র 6 মিনিট বাদেই আবারও গোল করেন ডেমবেলে, আর এতেই 2-0 এগিয়ে যায় ফ্রান্স। জোড়া লিড নিয়ে যেন চেনা ছন্দে ফিরে আসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এমবাপেকে উঠিয়ে নিলেও আক্রমণের ধার কমেনি দেশমের শিষ্যদের। এর মাঝে মরক্কো 2-1 আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 2-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তি থেকে শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি তার বিরুদ্ধে হত্যা, মাদক সহ মোট 5টি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়। রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসাইন জানান, এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। বহু বছর অযত্নে পড়ে আছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ময়লা বহনকারী ট্রাক ও রোড রোলার সহ বিভিন্ন সরকারি যানবাহন। চুরি হয়েছে গ্যারেজের ভেতরে থাকা যানবাহনের চাকা ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। আর গ্যারেজের বাইরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পিকআপ ও রোড রোলার। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের এমন দুরবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহৃত গাড়ি রাখার জন্য তৈরি করা হয়েছে গ্যারেজ। দূর থেকে দেখে মনে হবে অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে টিন শেডের এই ঘরটি। দরজায় ঝুলছে তালা, কিন্তু ভেতরে কোটি টাকার সরকারি সম্পদ। গ্যারেজে পড়ে থাকা অচল গাড়িগুলো পৌরবাসীর সেবা ও নাগরিক সুবিধার জন্য দেওয়া হলেও সেগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। অভিযোগ রয়েছে গ্যারেজে থাকা ময়লা বহনকারী ট্রাকের চাকা ও রোড রোলারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হারিয়ে গেছে। আর খোলা আকাশের নিচে পড়ে রয়েছে পৌরসভার একটি পিকআপ ও রোড রোলার। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহন বছরের পর বছর অচল পড়ে থাকলেও সেগুলো সচল করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে নিখোঁজ হয়ে গেছে গাড়ির যন্ত্রাংশ ও চাকা। তালা আছে কিন্তু ভিতরে মালামাল নাই। গাড়িগুলি ঠিক পড়ে রয়েছে, কিন্তু গাড়ি কোনো চাকা নাই, ল নাই, সবকিছু নিয়ে গেছে। পৌরসভা আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেছে, ট্যাক্স নিয়ে তারা কি কাজ করতেছে। রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমরা এটা জানতে চাই, জনগণের টাকা এটা কিনা। আমাদের পৌর প্রশাসন এটার বিষয়ে তারা কেন গুরুত্ব রাখলো না, বা কেন তারা এটার বিষয়ে অবহেলিত। এদিকে পৌর প্রশাসক বলছেন, চুরির ঘটনাটি গ্যারেজের ভেতরে নয়, বরং গ্যারেজের বাইরে অরক্ষিত পড়ে থাকা অবস্থায় ঘটেছে। তবে বিষয়টি জানার পর তালাবদ্ধ করে রাখা হয় গ্যারেজের ভেতর। চুরির যেটা সেটা আগেই হয়েছে, অনেক আগে, রিসেন্টলি না। চুরির ঘটনা হওয়ার পরে আমরা টুকটাক কিছু পার্টস মনে হয় নিয়ে গেছি, এটা আমি শুনেছি। পরে আমরা এটা তালাবদ্ধ অবস্থায় রাখছি। সরকারি সম্পদের এমন অযত্ন ও অব্যবস্থাপনা জনসেবাকে যেমন ব্যাহত করছে, তেমনি রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতার বিষয়েও বড় প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, এসব যানবাহন আবার কবে পূর্ণাঙ্গভাবে নিয়োজিত হবে জনগণের সেবায়। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের বিখ্যাত লতিরাজ কচু। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। যদিও মাঠ পর্যায়ে সেই অর্জনের সুফল পাচ্ছেন না কৃষক। স্থানীয় হাটবাজার ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই অবস্থায় আধুনিক বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ীরা। উত্তরের জেলা জয়পুরহাটের ব্র্যান্ডিং পণ্য লতিরাজ কচু।
স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি মিললেও মাঠ পর্যায়ে সেই অর্জনের সুফল পাচ্ছে না কৃষক। তাদের অভিযোগ, নির্দিষ্ট হাট, শেড কিংবা বিশ্রামাগার না থাকায় খোলা আকাশের নিচেই রোদ বৃষ্টি উপেক্ষা করে বিক্রি করতে হয় কচু। এতে যেমন বাড়ছে দুর্ভোগ, তেমনি বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকেও। জমির ভাড়া সব মিলে 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায় আমাদের, কিন্তু আমরা সেই হিসাবে বিক্রি করতে পারি না, বাজারের দাম কম। বাজার ব্যবস্থাপনাটা সংরক্ষণের যে জায়গা ওটা নাই, এবং হচ্ছে বিদেশি যেটা রপ্তানি করা হবে সেই ব্যবস্থাপনাও নাই। আর ব্যবসায়ীদের অভিযোগ, নিজেদের ভাড়া করা জায়গায় হাট বসিয়েও ইজারাদারদের দিতে হয় খাজনা। এতে উৎপাদন ও বিপণন ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে কৃষক যেমন কম দাম পাচ্ছে, তেমনি ব্যবসায়ীদেরও বেশি দামে কচু কিনতে হচ্ছে। আমরা নৈতিক লাভ বেশি দামে কিনতে হয়, নিতে আমরা বাজার ধরা হয়ে যায়, আমাদের দেখা যায় খরচ বেশি। হাট মালিক জমা খাজনা সব ঠিকই নিয়ে যায়, কিন্তু এখানে পেশাব পায়খানা কোনো পরিবেশ নাই। 1 বস্তা লতির প্রতি 180 টাকা নিচ্ছে, 100 বা কলার উপর 3 টাকা নিচ্ছে। আমরা সারা বছর এখানে ব্যবসা করতেছি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিভিন্ন মালামাল নষ্ট করে, কিন্তু এই বাজারে কোনো উন্নতি হয় না। এই মুহূর্তে সরকারের উচিত, যেহেতু জিআই পণ্য হিসেবে এটি অলরেডি স্বীকৃতি পেয়েছে, এটি কিন্তু সরকারের একটু লোন পৃষ্ঠপোষকতা কৃষকদেরকে সহায়তা করা দরকার, হাটের জায়গাটি সম্প্রসারণ করা দরকার। সংশ্লিষ্টদের মতে, জিআই স্বীকৃতির সুযোগ কাজে লাগিয়ে লতিরাজ কচুকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে পরিচিত করা সম্ভব। এর জন্য প্রয়োজন আধুনিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারের কাছে আবেদন করব, যদি একটি স্থায়ী হাট সরকারিভাবে ওখানে তৈরি করা হয় এবং শেড নির্মাণ করা হয় এবং একটা লতিরাজ কচুর প্রসেসিং সেন্টার তৈরি করা হয়, তাহলে আমাদের এই দুধ যে পাইকার ভাইয়েরা এখানে আসে, প্রতিদিন এখানে মৌসুমের সময় প্রায় 8, 9, 10 ট্রাক পর্যন্ত কচু বিভিন্ন জায়গায় যায়। দুধ যে পাইকার ভাইয়েরা আসে, তারা এখানে স্বাচ্ছন্দ্যে এসে কচু ক্রয় করতে পারবে। অবশ্য লতিরাজ কচু উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানি সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। পাশাপাশি হাটের অব্যবস্থাপনা ও খাজনা আদায়ের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যক্তি মালিকানাধীন বাজারে এটার কচু লতিটা করা হয়, ব্যবস্থাপনা করা হয়। এক্ষেত্রে আমি আরও বিষয়টা খতিয়ে দেখব, যেহেতু আমি রিসেন্টলি এসেছি। যদি কোনো ধরনের অব্যবস্থাপনা হয়ে থাকে, সেটার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জয়পুরহাটে প্রায় 450 হেক্টর জমিতে লতিরাজ কচু আবাদ হয়েছে। কৃষকদের প্রত্যাশা, জিআই স্বীকৃতির পাশাপাশি সরকারি উদ্যোগে আধুনিক বাজার ও রপ্তানি সুবিধা নিশ্চিত হলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার আয় বাড়বে, অন্যদিকে ন্যায্য মূল্য পেয়ে লাভবান হবেন চাষিরাও। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দুপুরে বুলেটিনে আবার বিরতি। ফিরে এসে আরও থাকছে। মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানিদের ঐক্যের বার্তা। ইরানের ইতিহাসে আরেক যুগের অবসান। চিরবিদায় নিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লাখো মানুষের হৃদয় ভাঙা কান্না আর গভীর শ্রদ্ধায় সম্পন্ন হয় খামেনির দাফন। সেই সাথে এক রাজস্বিক বিদায় দেখল বিশ্ব। তার প্রয়াণে শুধু ইরান নয়, সমাপ্তি হলো মুসলিম বিশ্বের আরেক অধ্যায়ের। তবে খামেনির বিদায় বেলায় তার দেখানো পথেই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার বার্তা দিয়েছেন লাখো ইরানি। লাখো মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে বন্ধ হলো পশ্চিমা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রাম এবং আপোষহীন এক কণ্ঠস্বর। বিদায় আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের 150-রও বেশি লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলা উপেক্ষা করে বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ঢল নামে শোকার্ত মানুষের। শহর ছাড়িয়ে কয়েক কিলোমিটার পথ পরিণত হয় জনসমুদ্রে। অতিরিক্ত ভিড়ের কারণে দাফনের পূর্ব নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়। খামেনির শেষ বিদায়ে অংশ নেন প্রায় 1.5 কোটি মানুষ। ইরাক এবং ইরানের 6 দিনব্যাপী শোক আয়োজন শেষে বৃহস্পতিবার খামেনির কফিন আনা হয় নিজ জন্মস্থান মাশহাদে। সেখানেই শিয়া মুসলমানদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। খামেনির দাফন শেষেও শোকের কালো চাদরে ঢাকা পড়ে তেহরানের রাজপথ। স্লোগান ওঠে, আমেরিকার মৃত্যু হোক, পতন হোক ইসরায়েলের। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে এবং তার বিদায়ে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও।
সবার চোখে জল আর কণ্ঠে প্রিয় নেতাকে হারানোর বেদনাবিদুর আর্তনাদ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে শেষ বার্তায় জানিয়েছিলেন, আমেরিকা আর পশ্চিমা বিশ্বের পতন অনিবার্য। যদি কোনো দেশের প্রতিরোধমূলক সক্ষমতা না থাকে তবে তারা শত্রুকে পায়ের নিচে পিষ্ট করবে। খামেনি ইরানিদের অনুপ্রেরণা দিয়ে গেছেন, ইসলামী আন্দোলনের পথে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি চিরন্তন যাত্রার শুরু এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাই তো তার বিদায় বেলায় লাখো ইরানিদের কণ্ঠে প্রতিশোধের বার্তা। আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সত্যি বলতে আমেরিকাকে আর বিশ্বাস করা যায় না। আলোচনায় কি কি শর্ত অন্তর্ভুক্ত আছে সে বিষয়ে জনগণকে কোনো স্বচ্ছতা দেয়া হয়নি। তাদের সাথে চুক্তিতে পৌঁছানো একটি ভুল কাজ। তিনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্বনির্ভরতা অর্জনের প্রধান অনুপ্রেরণা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। টানা তৃতীয় রাতে ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহার শহর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বৃহস্পতিবার আমেরিকা নতুন করে কোনো হামলা চালায়নি বলে দাবি করেছে সেন্টকম। ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম। তবে নতুন কোনো হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ওয়াশিংটন। মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহর এবং পাশের চোগাদাক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কোনারাক শহরেও আরও 3টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা। এদিকে মেহের নিউজ এজেন্সির খবর প্রকাশের কিছুক্ষণ পরেই আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম আল জাজিরাকে জানায়, গত কয়েক ঘন্টায় ইরানে তারা কোনো হামলা চালায়নি। মূলত গত মঙ্গলবার থেকে আমেরিকা ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর মধ্যে কাতার, বাহরাইন ও কুয়েতের সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে তেহরান। এর ফলে জুনের মাঝামাঝি হওয়া যুদ্ধবিরতি চুক্তি আরও চাপে পড়েছে। এদিকে ইরান থেকে এসব খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তাকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার পদক্ষেপ সম্পর্কেও অবহিত করেছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে ভারতের সমর্থন চায় বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে চলছে। পানি বন্টন সংক্রান্ত 1996 সালের এই চুক্তি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম ভিত্তি। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী বলেছেন, দুদেশের পারস্পরিক সম্পর্ক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে চুক্তি নবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত বিশেষ কমিটি ভারতের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জনজীবন। জলাবদ্ধতায় তলিয়ে গেছে দেশটির বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট। অতিমাত্রায় বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী কয়েকদিন ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। টানা ভারী বর্ষণে প্লাবিত ভারতের বিভিন্ন অঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট, সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। অবিরাম বর্ষণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত 10 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। রাজধানী দিল্লি এবং আশপাশের অঞ্চলে বৃহস্পতিবার কয়েক দফা ভারী বৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পূর্ব দিল্লি, সাঙ্গাম বিহার, নিউ দিল্লি রেল স্টেশন এলাকা, বুরারি এবং আরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
এদিকে দিল্লির রোহিণীতে বৃষ্টির মধ্যে একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তবে এই বৃষ্টিতে 2023 সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে পরিষ্কার বাতাসের রেকর্ড গড়েছে দিল্লি। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই নিচু এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত 12 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 150 দমকল কর্মী। স্থানীয় প্রশাসন এটিকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানল এবং নজিরবিহীন ট্র্যাজেডি হিসাবে আখ্যা দিয়েছে। প্রচণ্ড দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে দাবানলের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এর আগে চলতি সপ্তাহে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলের কারণে 10,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে চলমান বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিজ শহরের ভোটারদের সাথে কথা বলার সময় মামদানি একাধিকবার বলেছেন মিশরের সাথে ডাকাতি হয়েছে। অবশ্য তার দাবির পেছনে ফুটবলীয় যুক্তি তেমন ছিল না। ঝোপ বুঝে কোপ মারা, বাংলা এই প্রবাদের অর্থ হলো সুযোগ বুঝে নিজের কাজটা হাসিল করা। নিউ ইয়র্কের মেয়র বাঙালি না হলেও খুব ভালো করেই বুঝেছেন কোন সময়ে কোন কথা বললে আলোচনা বেশি হবে। তা না হলে একটা বাস সার্ভিস উদ্বোধন করার অনুষ্ঠানে তিনি আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে কেন কথা বলবেন? নিউ ইয়র্ক শহরে চালু হচ্ছে দ্রুতগতির বাস সার্ভিস, ফলে যাত্রীদের প্রতিদিনই অন্তত 6 মিনিট করে বেঁচে যাবে। জোহরান মামদানি বলেন, আগামী 6 মাসে আপনাদের 24 ঘন্টার সময় বেঁচে যাবে। এই সময়ে বন্ধুদের সাথে আড্ডায় বসে আপনারা একমত হতে পারবেন কিভাবে মিশরের সাথে ডাকাতি করা হয়েছিল। এখানেই থেমে যাননি মামদানি। আরেক প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়, বেঁচে যাওয়া 6 মিনিটে আপনি কি করবেন? মেয়র উত্তর দেন, কিভাবে মিশরের সাথে ডাকাতি হলো সেই রিপ্লেটা বারবার দেখব। জোহরান মামদানির এই বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে আলোচনা। তার কারণও আছে বেশ। জোহরান নিজেও বেশ বড় ফুটবল ভক্ত। আর্সেনালকে সাপোর্ট করেন নিউ ইয়র্ক মেয়র। গানাররা ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আর্সেনালের জার্সির আদলে পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায়ে গিয়েছিলেন জোহরান। এছাড়াও মানুষের পালস বুঝে নিজের প্রচারণা করতে বেশ পটু মামদানি। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে কথা বলে ফুটবলার মানুষের আবেগের জায়গাকে দারুণভাবেই কাজে লাগিয়েছেন উগান্ডায় জন্ম নেয়া মেয়র। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস। দুপুরে বুলেটিন শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। 2-3 দিনের মধ্যে কমে আসবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস। আগাম বন্যার সম্ভাবনা নেই, পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামে পানিবন্দী 4.5 লাখ মানুষ। বান্দরবানে আশ্রয় কেন্দ্রে 5,000। উজানের ঢলে সিলেট বিভাগে বন্যার অবনতি। বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে বেড়েছে কাঁচামরিচ, সবজি ও মাছের দাম। পরিবহন ব্যয় বাড়ার অজুহাত বিক্রেতাদের। শেষ 4-এ ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে স্পেন বেলজিয়াম। জয়ী দল খেলবে উড়ন্ত ফ্রান্সের বিরুদ্ধে। বুলেটিন এখন এই পর্যন্ত, একটু পরেই দেখবেন ওয়ান বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।